হ্যালো এভরিবডি, আগের ক্লাসে আমরা সার্কুলেশন শুরু করেছিলাম। যারা যারা এখন অবধি দেখোনি তারা সার্কুলেশন অবশ্যই দেখে নিও, টেক্সট বই ভালো করে ফলো করবে। আজকে আমরা যেটি আলোচনা করব এই ভিডিওতে সেটি হচ্ছে দেহ তরল বা বডি ফ্লুইড। দেহ তরল সম্পর্কে আলোচনা করব। দেহ তরল বা বডি ফ্লুইড কি? যেসব জৈব তরল জীবদেহে পুষ্টিদ্রব্য, শ্বাসবায়ু, রেচন বস্তু পরিবহনে, বিপাকীয় কার্যকারিতা সংগঠনে, প্রতিরক্ষা প্রদানে ও আভ্যন্তরীণ পরিবেশের সাম্যাবস্থা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের দেহ তরল বলা হয়। এই দেহ তরল প্রধানত দুই প্রকার: অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয়। প্রথমে আমরা জানব যে অন্তঃকোষীয় তরল কি, বা একে বলা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড বা আইসিএফ। অন্তঃকোষীয় তরল কি? প্রতিটি কোষের ভেতরে যে সান্দ্র তরল বা আমরা বলতে পারি সাইটোপ্লাজম থাকে তাকে অন্তঃকোষীয় তরল বা ইন্ট্রাসেলুলার ফ্লুইড বা আইসিএফ বলা হয়। এই অন্তঃকোষীয় তরল কি করে না, বিভিন্ন জীবদেহের কলাকোষে পুষ্টি প্রদান করতে এবং কলাকোষের মধ্যে সংযোগ রক্ষা করতে এই অন্তঃকোষীয় তরল খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট পড়ব বহিঃকোষীয় তরল বা ইসিএফ বা আমরা বলতে পারি এক্সট্রা সেলুলার ফ্লুইড। বহিঃকোষীয় তরল কি? দেহকোষের বাইরে যেসব তরল পদার্থ থাকে তাদের বহিঃকোষীয় তরল বা এক্সট্রা সেলুলার ফ্লুইড বলে। ইন্ট্রা বা অন্ত মানে হচ্ছে ভেতর, অর্থাৎ কোষের অভ্যন্তরে। বহিঃকোষীয় বা এক্সট্রা সেলুলার ফ্লুইড মানে হচ্ছে বহি মানে হচ্ছে বাইরে, অর্থাৎ কোষের বাইরে যে সমস্ত তরল পদার্থ থাকে তাকে বলা হচ্ছে, জৈব তরল পদার্থ থাকে তাদের বলা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। যেরকম এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে আছে রক্ত, লসিকা, ঘাম, মূত্র, সিএসএফ যেটাকে আমরা বলছি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এছাড়া সাইনোভিয়াল তরল ইত্যাদি থাকে। তো আজকে আমরা প্রধানত যে দেহ তরল নিয়ে আলোচনা করব তা হচ্ছে রক্ত। আজকে আমরা প্রধানত রক্ত নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নিতে হবে রক্ত কি। রক্ত হলো অস্বচ্ছ, ঈষৎ, লবণাক্ত, ক্ষারধর্মী তরল যোগকণা। এইভাবে আমি কেন লিখলাম? রক্তের বৈশিষ্ট্য আমরা যে পড়বো সেম একই পয়েন্ট থাকবে, শুধু রক্ত কাকে বলে একটু অ্যাড করে দিলে ভালো হয় যে ভ্রূণজ মেসোডার্ম থেকে উৎপন্ন যে অস্বচ্ছ, ঈষৎ, লবণাক্ত, ক্ষারধর্মী তরল যোগকণা উৎপন্ন হয় তাকে আমরা বলবো রক্ত। তাহলে রক্তের বৈশিষ্ট্য কি হবে? অস্বচ্ছ, ঈষৎ, লবণাক্ত, ক্ষারধর্মী তরল যোগকণা বা একে বিশেষ কলারূপে অভিহিত করা হয়ে থাকে। নেক্সট আমরা পড়ব যে রক্তকে কেন তরল যোগকণা বলা হয়ে থাকে, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট
রক্তকে তরল যোগ করা বলার কারণ। 1 নম্বর, রক্ত ভ্রূণজ মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে, যেটা আমি এক্ষুনি বললাম। রক্ত ভ্রূণজ মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। 2 নম্বর, রক্তে কোনো ভিত্তি পর্দা থাকে না। 3 নম্বর, রক্তে কোষীয় উপাদানের তুলনায় ধাত্রের পরিমাণ বেশি থাকে এবং সবথেকে ইম্পর্টেন্ট, যে রক্ত তার তরল ধাত্রের সাহায্যে দেহের বিভিন্ন কলা, যন্ত্র ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে বলে রক্তকে তরল যোগ কলা বলা হয়ে থাকে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব যে রক্তের পরিমাণ, অর্থাৎ একজন সুস্থ প্রাপ্তবয়স্ক লোকের যার স্বাভাবিক উচ্চতা এবং ওজন বিশিষ্ট ব্যক্তির কি পরিমাণ স্বাভাবিক রক্ত থাকে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক স্বাভাবিক উচ্চতা ও ওজন বিশিষ্ট ব্যক্তির রক্তের পরিমাণ প্রায় 5 লিটার থাকে। নেক্সট আমরা জানবো যে রক্ত কোথায় অবস্থিত। দেখো, রক্ত বিশেষ করে যে বদ্ধ সংবহন যাদের ক্ষেত্রে আছে, বদ্ধ সংবহন তন্ত্র বিশিষ্ট প্রাণীদের রক্ত হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে এবং রক্তবাহে অবস্থান করে, এবং মুক্ত সংবহন তন্ত্র বিশিষ্ট প্রাণীদের রক্ত হিমোসিল, ল্যাকুনা এবং হৃৎপিণ্ডের মধ্যে থাকে। এবারে আসবো রক্তের বর্ণ। এটা তো আমরা প্রত্যেকেই জানি যে রক্তের বর্ণ কিরকম হয়। রক্তের বর্ণ হয় লাল। এই লাল রং কেন হয়? এর কারণ হচ্ছে রক্তে হিমোগ্লোবিন নামক লৌহ ঘটিত পদার্থ থাকে। তাহলে হিমোগ্লোবিন নামক লৌহ ঘটিত প্রোটিন জাতীয় বললে আরো ভালো হবে, প্রোটিন জাতীয় পদার্থ থাকে, তাই রক্তের রং হয় লাল। দেখো, অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে রক্ত রসে এবং মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই লোহিত রক্তকণিকা কোথায় থাকে? মেরুদণ্ডীদের ক্ষেত্রে আরবিসি বা লোহিত রক্তকণিকাতে থাকে। পতঙ্গ শ্রেণীর প্রাণীদের যেরকম ধরো আরশোলা, ফড়িং, প্রজাপতি ইত্যাদির রক্তে কোনো রঞ্জক পদার্থ থাকে না, তাই এদের রক্ত বর্ণহীন। এই পতঙ্গদের রক্তকে কি বলা হয়? পতঙ্গদের রক্তকে বলা হয় হিমোলিম্ফ বলা হয়। এবং এই যে
কবজি শ্রেণীর যে সমস্ত প্রাণী আছে, যেরকম ধরো চিংড়ি, কাঁকড়া, এদের রক্তরসে থাকে হিমোসায়ানিন নামক তাম্র ঘটিত রঞ্জক পদার্থ, তাই এদের রক্তের রং হয় নীলাভ এবং এদের রক্তকে হিমোসিলোমিক তরল বলা হয়ে থাকে। এই হিমোসায়ানিন কি না অমেরুদণ্ডী প্রাণীদের রক্তরসে অবস্থিত এক ধরনের তাম্র ঘটিত শ্বাসরঞ্জককে হিমোসায়ানিন বলা হয়ে থাকে। নেক্সট আমরা জানবো, এই যে আমরা পড়লাম হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে, এক্ষুনি আমরা পড়লাম যে লৌহ ঘটিত প্রোটিন জাতীয় পদার্থ। এটি কি? দুটো হিমোগ্লোবিন এক ধরনের হচ্ছে সংযুক্ত প্রোটিন বলা হচ্ছে হিমোগ্লোবিনকে, যা হিম এবং গ্লোবিন নামক প্রোটিনের সমন্বয়ে গঠিত। হিম নামে এটি হচ্ছে এক ধরনের লৌহ ঘটিত রঞ্জক, আর গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন, সংযুক্ত প্রোটিন। গ্লোবিন এক ধরনের প্রোটিন বলা হচ্ছে, যার জন্য এই হিমোগ্লোবিনকে বলা হয় সংযুক্ত প্রোটিন। এই হিমোগ্লোবিনের কাজ কি না, হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যখন যুক্ত হয় তখন হিমোগ্লোবিন যৌগ রূপে কি করে, যৌগ গঠন করে এবং অক্সিজেন পরিবহন করে। আর যখন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয় তখন কার্বক্সি হিমোগ্লোবিন বা কার্বো অ্যামাইনো হিমোগ্লোবিন যৌগ গঠন করে কার্বন ডাই অক্সাইড পরিবহনে সাহায্য করে। এছাড়া এই হিমোগ্লোবিন পিত্ত এবং মলমূত্রের বর্ণ গঠনেও সাহায্য করে। নেক্সট আমরা পড়ব রক্তের উপাদান। রক্তের উপাদান আমরা ছকের সাহায্যে পড়ব। রক্তের উপাদান আমরা ছকের সাহায্যে পড়ব। দেখো, রক্তকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, রক্তরস বা প্লাজমা এবং রক্ত কণিকা। এই রক্তরস বা প্লাজমা থাকে 55%, এটা থাকে 45%। এই রক্তরস বা প্লাজমা আবার 3 ভাগে বিভক্ত, জল, কঠিন পদার্থ আর হচ্ছে গ্যাসীয় পদার্থ। এই কঠিন পদার্থ আবার 2 ভাগে বিভক্ত, জৈব পদার্থ এবং অজৈব। তো জল প্রায় 91 থেকে 92% থাকে। গ্যাসীয় পদার্থ থাকে প্রায় আমরা বলতে পারি 1% to 2% থাকে, আর কঠিন পদার্থ থাকে প্রায় 8 থেকে 9%। নেক্সট হচ্ছে অজৈব পদার্থ, প্রায় 1% বা আমরা 0.9% ও বলতে পারি, বা প্রায় 1% ও বলতে পারি। আর জৈব পদার্থ থাকে প্রায় 7 থেকে 8%। নেক্সট
হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকাকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট বা আরবিসি, শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেল, আর অনুচক্রিকা। এবার এই জৈব পদার্থ আর অজৈব পদার্থের ভাগ আছে, একটু বড় আগে আমি এটা করে নিচ্ছি। ডাব্লিউবিসি কে আবার 2 ভাগে ভাগ করা যায়, আগ্রানুলোসাইট আর গ্রানুলোসাইট। আগ্রানুলোসাইট হচ্ছে যেটা দানাবিহীন শ্বেত রক্তকণিকা, আর গ্রানুলোসাইট হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা। আগ্রানুলোসাইটকে আবার 2 ভাগে ভাগ করা যায়, মোনোসাইট এবং লিম্ফোসাইট। গ্রানুলোসাইটকে 3 ভাগে ভাগ করা যায়, যেরকম নিউট্রোফিল, ইওসিনোফিল আর হচ্ছে বেসোফিল। এখন এই গ্যাসীয় পদার্থ, এই যে রক্তরস বা প্লাজমাকে ভাগ করা আছে জল, কঠিন পদার্থ, গ্যাসীয় পদার্থ। এই গ্যাসীয় পদার্থ মানে কি কি বলতে পারি আমরা? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। এইবার আমি মুছে কঠিন পদার্থের ভাগটা শুধু দেখাচ্ছি তোমাদের, জৈব অজৈব। দেখো, কঠিন পদার্থকে 2 ভাগে ভাগ করা যায় বলেছিলাম, জৈব আর অজৈব। অজৈব যেমন আমরা বলতে পারি সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এছাড়া ক্লোরিন, এছাড়া আছে ফসফরাস, তামা, লোহা, হ্যাঁ, এছাড়া H3O3- বাইকার্বনেট আয়ন ইত্যাদি। আর জৈবকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে প্রোটিন। প্রোটিনের মধ্যে পড়বে সিরাম, অ্যালবুমিন, সিরাম, গ্লোবিউলিন, তারপরে পড়বে প্রথম্বিন, ফাইব্রিনোজেন, প্রথম্বিন ইত্যাদি। নেক্সট হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেন। নন প্রোটিন নাইট্রোজেনের মধ্যে পড়বে
ইউরিয়া, নেক্সট অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, এছাড়া ক্রিয়েটিনিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন ইত্যাদি। এবং 3 নম্বর যে পার্টটা অন্যান্য জৈব বস্তু, যেরকম পড়বে গ্লুকোজ, প্রশমিত ফ্যাট, কোলেস্টেরল, ইত্যাদি। এছাড়াও হরমোন আছে, উৎসেচক আছে, কিছু রঙ্গক আছে যেরকম বিলিরুবিন, বিলিভার্ডিন ইত্যাদি। তো এই হচ্ছে রক্তের উপাদান আমরা পড়লাম। নেক্সট এই যে আমরা পড়লাম যে রক্তকণিকা 3 প্রকার, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা। প্রথমে আমরা পড়ব লোহিত রক্তকণিকা সম্বন্ধে বা আরবিসি সম্বন্ধে। লোহিত রক্তকণিকা কাকে বলে? হিমোগ্লোবিন নামে শ্বাসরঞ্জক যুক্ত, অক্সিজেন পরিবহনে সক্ষম লাল রক্তকণিকাকে আরবিসি বলা হচ্ছে। কোথা থেকে উৎপত্তি হয় এই আরবিসি? ভ্রূণদশায় যকৃৎ এবং প্লীহা থেকে, এবং জন্মের পর সেটি অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। এর গড় আয়ু কত? এর গড় আয়ু হচ্ছে 120 দিন, এবং এর প্রায় প্রতি ঘন মিলিলিটার রক্তে এই আরবিসির পরিমাণ থাকে 5 মিলিয়ন বা 50 লক্ষ। এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট। মানুষের আরবিসি হচ্ছে গোলাকার এবং দ্বি অবতল, গোলাকার দ্বি অবতল। কিরকম দ্বি অবতল? অর্থাৎ খানিকটা ডাম্বেলের মতো আকৃতি বিশিষ্ট। এর কিন্তু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কেন এটা দ্বি অবতল? আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে পরিণত অবস্থায় আরবিসি নিউক্লিয়াস বিহীন হয়। আরবিসিতে শ্বাসরঙ্গক হিসেবে কি থাকে? হিমোগ্লোবিন থাকে, তাই ইহা লাল বর্ণের হয়। আমি দ্বি অবতলের ব্যাপারে আসছি। নেক্সট কাজ কি না, আরবিসির যে কাজ খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। অক্সিজেন কিভাবে পরিবহন করে না, হিমোগ্লোবিন, ওই যে বললাম হিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে, এবং কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন বা কার্বো অ্যামাইনো হিমোগ্লোবিন রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। এছাড়া রক্তের সক্রিয়তা বজায় রাখে, এছাড়া রক্তে অম্লক্ষারের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এবার আসছি দ্বি অবতল কেন। এই দ্বি অবতল আকৃতির জন্য এদের তলের ক্ষেত্রফল অনেক বেশি হয়, ফলে এরা বেশি পরিমাণে অক্সিজেনের সংস্পর্শে আসে, বেশি অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে। আবার যেহেতু এদের নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস না থাকায় এদের ধাত্রে পর্যাপ্ত হিমোগ্লোবিন থাকতে পারে, ফলে এরা বেশি পরিমাণে অক্সিজেন পরিবহন করতে সক্ষম হয়। খুব ইম্পর্টেন্ট যে আর বিশেষ করে মেরুদণ্ডী প্রাণীদের অর্থাৎ আমাদের মানুষদের রক্তের আকৃতি দ্বি অবতল হওয়ার কারণ কি, এটাই হচ্ছে মেন কারণ। নেক্সট আমি চলে আসছি ডাব্লিউবিসি তে। ডাব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসেল বলা হচ্ছে বা শ্বেত রক্তকণিকা। রক্তে অবস্থিত নিউক্লিয়াস যুক্ত, এটা একটু মাথায় রাখবে। নিউক্লিয়াস বিহীন হচ্ছে আরবিসি, আর শ্বেত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। বর্ণহীন অনিয়তাকার রক্তকণিকা, অর্থাৎ এদের নির্দিষ্ট কোনো আকার থাকে না, এটা একটা বৈশিষ্ট্য হতে পারে। যে অনিয়তাকার রক্তকণিকাকে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা বলা হয়। সংখ্যা প্রায় 6000 থেকে 8000 প্রায় প্রতি ঘন মিলিলিটার রক্তে থাকে। কোনখান থেকে উৎপত্তি হয়? অস্থিমজ্জা, প্লীহা এবং লসিকা পিণ্ড থেকে এদের উৎপত্তি হয়। এদের গড় আয়ু প্রায় 1 থেকে 15 দিন।
এবার পড়তে হবে ডব্লিউবিসির কাজ। দেখো শ্বেত রক্তকণিকা আমরা পড়েছিলাম যে দু প্রকার, একটা হচ্ছে আগ্রানুলোসাইট আর একটা হচ্ছে গ্রানুলোসাইট। আগ্রানুলোসাইট আমরা আবার যেরকম গ্রানুলোসাইট আগ্রানুলোসাইট আমরা 5টা কণিকা পড়েছিলাম, যেরকম মনোসাইট, লিম্ফোসাইট, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, সেগুলোরই কাজ একটা একটা করে পড়তে হবে। যেরকম লিম্ফোসাইট কি করে না অ্যান্টিবডি উৎপাদন করে, অর্থাৎ গামা গ্লোবিউলিন উৎপাদন করে। এই অ্যান্টিবডি, এই গামা গ্লোবিউলিন নামক অ্যান্টিবডি ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে দেহকে প্রতিরক্ষা প্রদান করে। নেক্সট পয়েন্ট হচ্ছে আগ্রাসন। নিউট্রোফিল, ইওসিনোফিল এবং মনোসাইট শ্বেতকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। নেক্সট পয়েন্ট হচ্ছে হেপারিন নিঃসরণ। এই যে বেসোফিল যে শ্বেতকণিকা আছে সেই বেসোফিল শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে এবং হেপারিন নিঃসরণের মাধ্যমে রক্তবাহে রক্ততঞ্চন রোধ করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ। ইওসিনোফিল এবং বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে। নেক্সট রক্তকণিকাতে আমি আসছি অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। এই অনুচক্রিকা বা প্লেটলেট আমরা যেটাকে বলি, এই অনুচক্রিকা কাকে বলে না রক্ততঞ্চনে সহায়ককারী নিউক্লিয়াস বিহীন ক্ষুদ্র রক্তকণিকাকে বলা হচ্ছে অনুচক্রিকা। এদের আকার কিরকম হয়, খানিকটা গোল বা ডিম্বাকার বলতে পারো। সংখ্যা কিরকম থাকে, প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ প্রতি ঘন মিলিলিটার রক্তে। 2.5 লাখ থেকে 5 লাখ বলা যেতে পারে, আরো ভালো হয় 5 লাখ। তো কোথা থেকে উৎপত্তি হয়, লাল অস্থিমজ্জার মেগাস্যাকারিওসাইট কোষের ক্ষণপদ থেকে উৎপত্তি হয়। এদের গড় আয়ু হচ্ছে প্রায় 3 দিন। এদের গড় আয়ু প্রায় 3 দিন। মেনলি এর কাজ হচ্ছে রক্ততঞ্চনে সাহায্য করে, বিশেষ করে যখন রক্তক্ষরণ হয় তখন থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ করে, যা প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করতে সাহায্য করে। নেক্সট আমি চলে আসছি খুব ইম্পর্টেন্ট রক্তের কাজ। রক্তের 1 নম্বর কাজ হচ্ছে খাদ্যদ্রব্য, খাদ্যবস্তু পরিবহন। আমি আর লিখছি না, আলোচনা করে দিচ্ছি। রক্তের 1 নম্বর কাজ হচ্ছে খাদ্যবস্তু পরিবহন, অর্থাৎ রক্ত অন্ত্র থেকে শোষিত সরল খাদ্যবস্তুকে দেহের বিভিন্ন কলাকোষে পৌঁছে দেয় এবং দেহের বিভিন্ন সঞ্চয় স্থান থেকে খাদ্যবস্তুকে দেহের বিভিন্ন কলাকোষে প্রেরণ করে। এইভাবে রক্ত খাদ্যবস্তু পরিবহন করে। নেক্সট হচ্ছে শ্বাসবায়ু পরিবহন। আমরা তো পড়লামই রক্ত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবহন করছে জীবদেহের প্রতিটি কোষে। নেক্সট হচ্ছে দূষিত পদার্থের অপসারণ। কোষে উৎপন্ন যে বিভিন্ন বিপাকীয় পদার্থগুলো আছে সেই পদার্থগুলোকে রক্ত কি করে কোষ থেকে অপসারিত করে নির্দিষ্ট রেচনাঙ্গে প্রেরণ করে। নেক্সট হচ্ছে জলসাম্য নিয়ন্ত্রণ। রক্তের আরেকটি কাজ হচ্ছে দেহে জলের ভারসাম্য রক্ষা করা। এছাড়া আমরা বলতে পারি আরেকটি কাজ অম্লক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ। রক্ত কি করে দেহে অম্লক্ষারের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়া তাপীয় সাম্যাবস্থা বজায় রাখতে রক্ত সাহায্য করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তক্ষরণ বন্ধ করা। এক্ষুনি আমরা যেটা পড়লাম যে শ্বেত রক্তকণিকা কি করে না রক্ততঞ্চনে সাহায্য করে। তো আমি আশা করি তোমরা বুঝতে পারবে। আজকে ব্লাড সম্পর্কেই আলোচনা করলাম, ভালো করে কোন কোন কোশ্চেন হবেও বললাম। তোমরা ভালো করে টেক্সট বই পড়বে। থ্যাংক ইউ। স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ।